আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে নেওয়া ভৌতিক পালঙ্ক। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকাল বেলা বেন্টিং স্ট্রিটের বাদিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল। সমস্ত আপিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলো পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। সহসা সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল, খগেন! মাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। বললাম, তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে আরেকটু হলে। ভাগ্যিস ডাকলাম। সরি, আমি একটু বিশেষ ব্যস্ত, তা সে বুঝতেই পারছি। তা কোথায় চলেছ শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য, না বললে শুনব না। জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে। আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বলপ্রয়োগ করে স্বার্থসিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে বেচাকেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়। সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। 2-3 স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো, বুঝলাম। তা রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে। কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি! এই গলি। সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার
তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না। তার সামনে ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি ছিল একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যানগম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়। দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর্শাক্ষী হতে লাগল। ওই সামান্য এক কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের কি যে ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগল। শেষে সতীশের ভাগেই ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখল সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল, তথাস্তু বলে চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারারাত্রি ঘুম হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, বিষম বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট একটা যে কিছু হবে, তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে। হাজার হোক, এটা একটা রহস্যজনক খাট। পূর্ব রাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারারাত্রি সে ঘুমোতে পারেনি। ওই খাটের উপর সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল, না, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়ল, আর খানিক পরেই ঘুম ভেঙে গেল। কিসের এক ভীষণ শব্দে সারা ঘরখানা যেন থমথম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মমট করে উঠে সে আলো জ্বালল। না, সবকিছু নিঃশব্দ, নিথর, কোথাও এতটুকু শব্দ নাই। সে আবার শুয়ে পড়ল। এবার আলো আর সে নেবাল না। ভোর রাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এল। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, বলেছিলাম তো তোমার প্রথমেই, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ। এইবার বোঝো। সতীশ বলল, দেখো খগেন, তোমার হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগা খাটখানার ওপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনোমতেই। তবে মরো ওই খাট নিয়ে। আমি তোমার সাহায্য চাই, আমার সাহায্য। হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব। দেখি ওর গলদ কোথায়। আর আমার আপিস, পাগল, কাল যে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্যে সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথপানে চেয়েছিল। সে সোল্লাসে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গণ্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গণ্ডগোল হবার তো কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলছি, যা খাট বিক্রি করে দে। তা আমার কথা যদি ও শুনেছে। সতীশ বলল, বলছো কি মা? ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করে দেব? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুটি বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন।
রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগল। ঠিক হলো আগে সতীশ ঘুমুবে আর আমি জাগব, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমুব। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও, এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে চমকে উঠছিলাম। ওই বুঝি সেই অপদেবতা আমার গলাটি দিলে টিপে, কাদের বাড়ির ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরে বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর দোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত, তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ, সতীশ ধর্মড় করে উঠে বসল। ব্যাপার কি? ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরুল না। সতীশ আমার দুকাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল, খগেন, খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ও, যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না। তুমি ঘুমোও, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই। আর তাছাড়া ঘুমও আমার হবে না আদৌ। ভীতু কোথাকার। তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম, কেউই একটিও কথা কইলাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল। বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিকফিক করে হাসছিল। আমরা চুপটি করে বসে আছি, এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর রিরি করে উঠল।
একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল, তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে। সে ভীষণভাবে গর্জন করতে লাগল, আর স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগল, ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে। বোধ হয় সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে এলো, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগল। যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলো চারদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশের এখনও জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গোঁ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাকা 3 ঘণ্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল, ভয়ের কোনো কারণ নেই। একটা সাডেন শক, আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাট বিদায় করো বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হল শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু লাভ হল। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে খোঁজ করি। এই অতৃপ্ত আত্মা, যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে?